হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। 18 নম্বর প্র্যাকটিস সেট। ইতিমধ্যেই আমরা 17টি প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি। আশা করি ক্লাসগুলো খুবই তোমাদের উপকারে আসছে এবং আসবেও, এটুকু আমার বিশ্বাস। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রিপারেশানটা এমন হবে যখনই পরীক্ষা হোক না কেন যেন সঠিকভাবে আমরা প্রশ্নের উত্তর করে আসতে পারি। অর্থাৎ পরীক্ষা কবে হবে, নোটিফিকেশান কবে হবে সেই অপেক্ষায় না থেকে আমরা প্রিপারেশানটা চালিয়ে যাব। কেমন? চলো আমরা সরাসরি এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্ন, নিচের কোনটি একটি শিশুর সামাজিক বৈশিষ্ট্য? শিশু নিজের মনে খেলা করে, সে নিজের মাকে চিনতে পারে, সে কণ্ঠস্বর থেকে ভালোবাসা বা ঘৃণার প্রকাশ অনুভব করতে পারে, সে দুঃখ পেলে কাঁদে এবং আনন্দ পেলে হাসে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ চাইল্ড? The child plays with his or herself. He or she can recognize his or her mother. He or she can sense the expression of love or hate from the voice. He or she cries when he or she is sad and laughs when he or she is happy. একটু পজ করে অ্যান্সারটা ভেবে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ সে কণ্ঠস্বর থেকে ভালোবাসা বা ঘৃণার প্রকাশ অনুভব করতে পারে। হি অর সি ক্যান সেন্স দ্য এক্সপ্রেশনস অফ লাভ অর হেট ফ্রম দ্য ভয়েস। দেখো এখানে প্রশ্নটাতে কি বলেছে, শিশুর সামাজিক বৈশিষ্ট্য কোনটা? শিশু যখন নিজের মনে খেলা করছে, অপশান এ, চাইল্ড প্লেজ উইথ হার হিজ অর হার সেলফ, এটা কিন্তু তার নিজের ব্যক্তিগত ব্যাপার। নিজের মাকে চিনতে পারা, সেটাও তার নিজের মধ্যেই ক্রিয়া প্রতিক্রিয়া করছে। অপশান ডিতে সে দুঃখ পেলে কাঁদে এবং আনন্দ পেলে হাসে। হ্যাঁ, হি অর সি ক্রাইজ ওয়েন হি অর সি স্যাড আর লাভস ওয়েন হি অর সি হ্যাপি, এটাও কিন্তু তার নিজের মনের মধ্যেই প্রতিক্রিয়া তৈরি হয়। শুধুমাত্র বাহ্যিকভাবে কণ্ঠস্বর থেকে কেউ তাকে ভালোবাসছে নাকি কেউ তার প্রতি ঘৃণা প্রকাশ করছে সেটা কিন্তু সে অনুভব করতে পারে, যেটা সামাজিক বৈশিষ্ট্যের একটা অন্যতম দিক। তাই এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কণ্ঠস্বর থেকে ভালোবাসা বা ঘৃণার প্রকাশ, অর্থাৎ শিশু তো জন্মেই সামাজিকভাবে জন্মগ্রহণ করে না, জন্মানোর পর থেকেই সে ধীরে ধীরে সামাজিক হয়ে ওঠে। সেই সামাজিক হয়ে ওঠার সময় বাহ্যিক দিক থেকে, অর্থাৎ সমাজের দিক থেকে কে কীভাবে তাকে কোন চোখে দেখছে সেটা সে কণ্ঠস্বর থেকে অনুভব করতে পারে। এটা শিশুর একটা সামাজিক বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। কেমন? তাহলে এখানে কি হলো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। বলা হচ্ছে সামাজিক শিক্ষণ তত্ত্ব, এটা শিখন তত্ত্ব হবে, সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী একটি শিশু শেখে বড়দের, বন্ধুদের এবং পিতামাতাকে দেখে, শিক্ষক, পিতামাতা এবং বন্ধুদের উপদেশ থেকে, চারপাশের পরিবেশ থেকে, নিজের অভিজ্ঞতার মাধ্যমে, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। অ্যাকর্ডিং টু সোশ্যাল লার্নিং থিওরি, এ চাইল্ড লার্নস বাই অবজার্ভিং অ্যাডাল্টস, ফ্রেন্ডস অ্যান্ড প্যারেন্টস, ফ্রম দ্য অ্যাডভাইস অফ টিচার্স, প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, থ্রু হিজ own experiences from the environment around him, through social interaction. আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ বড়দের, বন্ধুদের এবং পিতামাতাকে দেখে অ্যাকর্ডিং টু সোশ্যাল লার্নিং থিওরি, এ চাইল্ড লার্নস বাই অবজার্ভিং অ্যাডাল্টস, ফ্রেন্ডস অ্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, কারণ সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে বড় হচ্ছে, সে সরাসরি শিক্ষকের সান্নিধ্য পায় না। ঠিক আছে, আবার চারপাশের পরিবেশ থেকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখে না। সামাজিক শিখন তখনই হয় যখন সমাজে সামাজিকভাবে সে মিথস্ক্রিয়া করতে শুরু করে, এবং সেই সামাজিক মিথস্ক্রিয়াটা শুরু হয় কার থেকে? নিজের পরিবারের পরিজনদের কাছ থেকেই সামাজিক মিথস্ক্রিয়াটা শুরু হয়, বা পরিজনদের সঙ্গেই বা সেখান থেকেই সেটা শুরু হয়ে যায়। তাহলে অপশান এ অনুযায়ী কী হচ্ছে, বড়দের, বন্ধুদের এবং পিতামাতাকে দেখে সেখানে সামাজিক শিখন তাদের সম্পন্ন হচ্ছে। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশু জন্মগ্রহণ করার পরপরই কিন্তু সামাজিক মিথস্ক্রিয়াতে একেবারে ডাইরেক্ট লিপ্ত হয়ে যায় না। একেবারে যদি আমরা দেখি, প্রকৃতভাবে সমাজে তখনই যাচ্ছে যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে। ঠিক আছে,
তাই এখানে শিক্ষক, পিতামাতা, বন্ধু অপশান বি অনুযায়ী, কিংবা অপশান সি অনুযায়ী চারপাশের পরিবেশ থেকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে, আবার ডিতে বলে দিয়েছে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অপশান এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে অ্যাকর্ডিং টু সোশ্যাল লার্নিং থিওরি, এ চাইল্ড লার্নস বাই অবজার্ভিং অ্যাডাল্টস, ফ্রেন্ডস অ্যান্ড প্যারেন্টস। অর্থাৎ তার বড়রা, বন্ধুরা এবং পিতামাতারা সমাজে কিভাবে মিথস্ক্রিয়া করে কী ধরনের আচরণ করছে সেই অনুযায়ী শিশু আচরণ করবে, তাদের কাছ থেকে দেখেই বা তাদের কাছ থেকে শিখেই বা তাদেরকে অনুসরণ করে বা অনুকরণ করে সামাজিক আচরণ সম্পন্ন করে। তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসছি। নিচের কোনটি একটি শিশুর প্রাক্ষবিক চাহিদা, ইমোশনাল নিডস? খাদ্যের চাহিদা, সামাজিক সম্মানের চাহিদা, স্বাধীনতার চাহিদা, ভালোবাসা পাওয়ার ও দেওয়ার চাহিদা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইমোশনাল নিড অফ এ চাইল্ড? The need for food, the need for social respect, the need for freedom, the need to receive and give love. আবারও ভেবে নাও, ভালো করে ভাববে প্রশ্নগুলো। এর মধ্যে কিন্তু অনেক রকম টুইস্ট থাকে, যেখানে কনফিউশন হয়ে যাওয়ার খুব একটা চান্স থেকে যায়। কনফিউজড না হয়ে ঠান্ডা মাথাতে বিষয়বস্তুটাকে সহজ করে ভাববে, বেশি জটিল ভাবতে যাবে না। যত বেশি জটিল ভাবতে যাবে ততই তোমাদের নিজেদের মধ্যেই কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ ভালোবাসা পাওয়ার ও দেওয়ার চাহিদা। এটা হচ্ছে ইমোশনাল নিডস একটা। ঠিক আছে, প্রাক্ষবিক চাহিদার কথা বলা হয়েছে। খাদ্যের চাহিদা এটা কিন্তু ইমোশনাল না, এটা হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। সামাজিক সম্মানের চাহিদা এটা নিজেকে সমাজে সমাজে আমি কি বা আমার অস্তিত্ব কি, আমাকে সম্মান করুক সবাই। ঠিক আছে, এই জায়গাটা এখানে চলে আসছে। স্বাধীনতার চাহিদাটা হচ্ছে ফ্রি থাকার চাহিদা, মানে অর্থাৎ সে চায় আমি ফ্রি থাকব, কোনো রকম কঠোর শৃঙ্খলাতে আবদ্ধ থাকব না। ঠিক আছে, কিন্তু একটা শিশুর ক্ষেত্রে সামাজিক সম্মান আসে না, স্বাধীনতার বিষয় আসে না। শিশু যখন একটা শিশু, তার মধ্যে শুধুমাত্র ইমোশনাল দিক থেকে অপরের কাছ থেকে ভালোবাসা পাওয়ার এবং দেওয়ার চাহিদাটা তৈরি হয়। যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, একটা নির্দিষ্ট স্তরে গিয়ে পৌঁছবে, তখন তার সামাজিক সম্মানের ব্যাপার আসবে, স্বাধীনতার ব্যাপার আসবে। আর খাদ্যের চাহিদা তো বললাম, এটা হচ্ছে ফিজিক্যাল নিডস। তাহলে এখানে ইমোশনাল নিডস শিশুর ক্ষেত্রে ভালোবাসা পাওয়ার ও দেওয়ার চাহিদা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইমোশনাল নিড অফ এ চাইল্ড? দ্য নিড টু রিসিভ অ্যান্ড গিভ লাভ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। ভুলে যাওয়ার কারণ বলে সাধারণত নিচের কোনটিকে মনে করা হয়? আগ্রহের অভাব, ক্লান্তি, পুনর্পাঠের অভাব, এগুলোর সবকটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ জেনারেলি কনসিডার্ড টু বি দ্য কজ অফ ফরগেটিং? ল্যাক অফ ইন্টারেস্ট, ফ্যাটিক, ল্যাক অফ রিভিশন, অল অফ দিস। একটু ভাববে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ অল অফ দিস। আশা করি এটা প্রত্যেকেই সঠিকই ভেবেছো, কারণ আমরা কজেস অফ ফরগেটিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যে পড়েও এসেছি বা জেনেও এসেছি যখন আমরা ডিগ্রি করেছি, যে আগ্রহের যদি কোনো কিছু শেখার ক্ষেত্রে আগ্রহের অভাব থাকে, তাহলে সেটা শিখলেও কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে ভুলে যাওয়া। ক্লান্তি, শরীরে ক্লান্তি, মানসিক ক্লান্তি আছে, কিন্তু সে সময়ও শিখন সঠিকভাবে সম্পন্ন হয় না, তাই সেখানেও ভুলে যাওয়ার চান্স প্রবল। এবং পুনর্পাঠের অভাব, আমি অনেক দিন আগে একটা বিষয় পাঠ করে রেখে দিয়েছি, সেটা আর পুনরায় পড়ছি না, তাহলে সেটাও কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে তিনটে অপশানই ঠিক। এবার যেহেতু তিনটে অপশান ঠিক, সেহেতু অপশান ডি অনুযায়ী বলা আছে অল অফ দিস, তাই অল অফ দিস। এটার ডিটেল আর ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে এখানে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ল্যাক অফ ইন্টারেস্ট, ফ্যাটিক অ্যান্ড ল্যাক অফ রিভিশন ইজ দ্য কজ অফ ফরগেটিং। ওকে, নেক্সট প্রশ্ন। কোন শিক্ষাবিদ দার্শনিক শিশুদের মনকে একটি পরিষ্কার স্লেটের সঙ্গে তুলনা করেছে? এটা পুরো ইনফরমেশন বেসড। রুশো, হার্টবার্ট, জন লক, স্কিনার। হুইচ এডুকেশনিস্ট ফিলোসফার কম্পেয়ার দ্য মাইন্ড অফ চিলড্রেন টু এ ক্লিন স্লেট? রুশো, হার্টবার্ট, জন লক অ্যান্ড স্কিনার। এটা এই ধরনের কিছু ইনফরমেটিভ প্রশ্ন ডাইরেক্ট দিয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের জেনে রাখা প্রয়োজন, তাই কিছু কিছু সেটে ইনফরমেটিভ কিছু প্রশ্ন ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, এটা একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। অ্যান্সার সি, জন লক। জন লক বলেছেন যে শিশুর মন হলো পরিষ্কার স্লেট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন।
গঠনগত মূল্যায়ন যেটাকে বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এর জন্য প্রয়োজন প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট, কথোপকথন যেটাকে বলা হচ্ছে কনভারসেশন, মৌখিক প্রশ্ন, দলবদ্ধ কাজ, তারপরে মাল্টিপল অপশান দেওয়া আছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট রিকোয়ার্স প্রজেক্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টস, কনভারসেশন, ওরাল কোয়েশ্চেন, গ্রুপ ওয়ার্ক। এবার ভেবে নাও এবিসিডিতে কোনটা ঠিক হবে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার ডি, অল অফ দিস। অর্থাৎ গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে, গঠনগত মূল্যায়ন মানে সেটা কখন হয় একটুখানি ব্যাখ্যা করে দিই না। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ডিউরিং দ্য লেসন, অর্থাৎ পাঠ চলাকালীন, একটা একাডেমিক সেশনের পাঠ চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটা নেওয়া হয়। আর সামেটিভটা কখন নেওয়া হয়? অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম, একটা টার্মের পরে, ধরো সেমিস্টার যদি হয় তাহলে সেমিস্টার, একটা সেমিস্টারের পরে যে ফাইনাল সেমিস্টারের যে এক্সাম হয় সেটা সামেটিভ। কিংবা যদি ইয়ার হয়, একাডেমিক সেশনটা যদি একটা বছরের হয় তাহলে এক বছরের শেষে যে ফাইনাল এক্সামটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সামেটিভ। আর ফর্মেটিভ কি? মাঝখানে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেটা নেওয়া হচ্ছে, অর্থাৎ 1 মাস ছাড়া কিংবা কোথাও 2 মাস ছাড়া, যেখানে যেভাবে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা হচ্ছে ফর্মেটিভ। সেখানে প্রজেক্ট দেওয়া যেতে পারে, অ্যাসাইনমেন্টও দেওয়া যেতে পারে, এমনি কনভারসেশনও হতে পারে, কিংবা এমনি মানে ওরাল যেটা বলা হয় মৌখিক প্রশ্ন হতে পারে, কিংবা গ্রুপ ওয়ার্কের মাধ্যমেও কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস অফ এ অ্যাকাডেমিক ইয়ার বা অ্যাকাডেমিক টার্ম একটাতে, ঠিক আছে। আর সামেটিভটা কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার বা অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক একটা টার্ম এন্ড এক্সাম যেটাকে বলা হয় সেখানের ক্ষেত্রে। তাহলে এখানে সবকটিই ঠিক হবে, অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। শিক্ষা গ্রহণে সমস্যার মূল কারণ সাধারণত হয় অবধারণ সংক্রান্ত সমস্যা, পাঠ্যসূচির ত্রুটি, শিক্ষকের পাঠদানের পদ্ধতিগত ত্রুটি। দ্য মেন কজেস অফ লার্নিং ডিফিকাল্টিজ আর ইউজুয়ালি কগনিটিভ প্রবলেমস, এরর্স ইন দ্য কারিকুলাম, সিস্টেমেটিক এরর্স ইন দ্য টিচিং অফ দ্য টিচার। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ এ বি সি সবকটি। তাহলে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে মূল যে ডিফিকাল্টিগুলো দেখা যায়, কগনিটিভ প্রবলেম হতে পারে, শিক্ষার্থীর যদি জ্ঞানমূলক কোনো সমস্যা থেকে থাকে, বা ধারণা অর্জনের ক্ষেত্রে বা কগনিটিভ যে প্রসেস শিক্ষার্থীর মধ্যে কাজ করে সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার লার্নিংয়ে ব্যারিয়ার্স তৈরি হয়। আচ্ছা, কারিকুলাম যদি ত্রুটিপূর্ণ হয় সেখানেও শিখনে সমস্যা তৈরি হবে, এবং শিক্ষকের পাঠদানগতও যদি ত্রুটি থাকে সেখানেও কিন্তু শিখনে সমস্যা হবে। আশা করি এটা আর বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে, কেমন? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্ক সাধারণত থাকে 110-এর নিচে, 80-এর নিচে, 60-এর নিচে, 50-এর নিচে। দ্য আইকিউ অফ ব্যাকওয়ার্ড স্টুডেন্টস ইজ ইউজুয়ালি বিলো 110, বিলো 80, বিলো 60, বিলো 50। আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশেন্ট, ঠিক আছে, যেটাকে বলা হয় বুদ্ধাঙ্ক। ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ বিলো 80। সাধারণ বুদ্ধাঙ্ক সম্পন্ন শিক্ষার্থী সাধারণত 110 পর্যন্ত হবে, কিন্তু 80-এর নিচে যারা চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী, তাদের বুদ্ধাঙ্ক তুলনামূলকভাবে সাধারণের থেকে অনেকটাই কম হয়। সেক্ষেত্রে কি হয়, তারা যে কোনো দিক থেকে পিছিয়ে পড়তে পারে, শিখনের দিক থেকে, দক্ষতার দিক থেকে, হ্যাঁ, এই সব দিক থেকে তারা পিছিয়ে পড়ে। তাই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্ক সাধারণত 80-এর নিচে হয়। এটা হচ্ছে বিভিন্নভাবে অপশানটা আসে, সেই অপশানটা দেখে ভালো করে বিচার করে অপশানটাকে ক্লিক করতে হবে। দেখা যাবে হয়তো 80 না বলে এখানে 90-এর নিচে দেওয়া থাকতো, হতেই পারতো, কোনো অসুবিধে নেই তাতে, তখন 90-এর নিচে দিতে হবে। অর্থাৎ অপশান 4টে কী দেওয়া আছে, তার রেঞ্জটা কীভাবে ফিক্সড করা আছে সেই ভেবে কিন্তু সেটা নিজেকে অপশান ঠিক করতে হবে। এখানে 80 আছে মানে 80ই দেবে, তার কোনো কথা নেই, 90 দিতে পারে, 100-র নিচে, 100-র নিচে দিতে পারে, 90-এর নিচে দিতে পারে, 70-এর নিচে দিতে পারে, 60-এর নিচে দিতে পারে, এরকমও দিতে পারে। তখন ভেবে সেইভাবে অ্যান্সারটা তোমাদের করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, 80-র নিচে, বিলো 80। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ধারাবাহিক ও ব্যাপক মূল্যায়ন করা হয়
বিষয়ের শিক্ষকদের সাহায্য নিয়ে শ্রেণী শিক্ষকের দ্বারা, প্রধান শিক্ষকের দ্বারা, স্কুলের সব শিক্ষকের দ্বারা, স্কুল শিক্ষা পর্ষদ দ্বারা। Continuous and comprehensive evaluation is carried out by the class teacher with the help of subject teachers, by the head teachers, by all the teachers in the school, by the school board of education. এটা কিন্তু খুব একটা মূল্যায়নের ক্ষেত্রে বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা শর্ট ফর্মে বলা হয় সিসিই, সেটার ধারণাটাকে একটু মনে করার চেষ্টা করো এবং অপশানটা একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, বাই দ্য ক্লাস টিচার উইথ দ্য হেল্প অফ সাবজেক্ট টিচার্স। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা কি না, শিক্ষার্থী যখন একটা একাডেমিক সেশন বা একাডেমিক ইয়ার বা কোনো একটা একাডেমিক টার্মে পড়াশুনো করছে, সেখানে শিক্ষার্থী কন্টিনিউয়াসলি ঠিকঠাকভাবে তার শিখন সম্পন্ন হচ্ছে কি না, কন্টিনিউয়াসলি তার অলরাউন্ড ডেভেলপমেন্ট সম্পন্ন হচ্ছে কি না, সেটা ইভ্যালুয়েট করার জন্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা করা হয়। ওই জন্য টার্ম বলেই দিয়েছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে শিক্ষার্থীর তার যে বিকাশগত যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো সবগুলো একসঙ্গে একত্রিত করে সেই বিকাশ সঠিকভাবে সম্পন্ন হওয়া, কম্প্রিহেন্সিভভাবে সেটা হচ্ছে কি না সেটা দেখা। তাই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা মূলত ক্লাস টিচারের দ্বারা নেওয়া হয় অন্যান্য শ্রেণী মানে অন্যান্য সাবজেক্টের টিচার্সের সাহায্যে। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কীভাবে তাহলে প্রশ্ন আসছে। কিছু ইনফরমেটিভ প্রশ্ন থাকবে দু একটা, তবে এখন বেশি করে কিন্তু কনসেপচুয়াল প্রশ্নতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাই থিওরি ক্লাসগুলোও আপলোড করছি, ধীরে ধীরে থিওরি ক্লাসগুলোও দেখতে থাকো ভালো করে। থিওরি ক্লাস না দেখলে কিন্তু কনসেপ্ট কোনোভাবেই ক্লিয়ার হবে না। আর যারা ভাবছো যে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করেই বিশাল স্কোর করে নেবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, শুধু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, যিনারা এই মুহূর্তে শিক্ষক আছেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাই বলছি। ঠিক আছে, তো সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই সঙ্গে সঙ্গে চেষ্টা করছি যাতে তোমরা সহজে ভালোভাবে বুঝে, যাতে সময় নষ্ট না হয়, তাড়াতাড়ি সুন্দরভাবে সঠিক অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও। পরবর্তী সেট নিয়ে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, না হলে কিন্তু নেক্সট ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, কেমন? আজ তাহলে এই পর্যন্ত।